রোগের আর কোনো শেষ নেই, ডাক্তার দেখাতে যেতে পারলেই হচ্ছে। কালকে রাত্রে থেকে করছে প্রচুর পরিমাণে দাঁতে ব্যথা, সকালে সহ্য করতে না পেরে চললাম ডাক্তারের কাছে। ডাক্তারের কথা শুনে আমার তো পুরো মাথায় হাত। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমি কিন্তু কাল রাত্রের থেকে খুব একটা বেশ ভালো নেই। তার কারণটা হয়তো আপনারা ভিডিওর প্রথমেই বুঝতে পেরেছেন। যাই হোক, আজ হলো বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 6:30 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে। কালকে তো সোনামাকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম। সোনামাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পরে দুপুরে একবার মতো ঘুমিয়ে গিয়েছিলাম। ওই দুপুরে ওঠার পরে বিকাল থেকেই প্রচুর পরিমাণে দাঁতে ব্যথা করছে। এতটা পরিমাণে ব্যথাটা করছে, দাঁতের থেকে যে কপালের শিরাটা রয়েছে ওই শিরাটা পর্যন্ত দীপ দীপ করছে। মানে কোনো রকমে খাবারটা খেতে হয়, খাচ্ছি। আমার বাম সাইডে দাঁতের গোড়াটা ব্যথা করছে, তো সেই কারণে কানের গোড়াটাও টিস টিস করছে আর গলাটাও ব্যথা করছে। খাবারটা যদি গিলতে যাচ্ছি তখনও কষ্ট হচ্ছে, আবার খাবারটা চিবাতে গেলেও কষ্ট হচ্ছে। মানে এতটা পরিমাণেই কষ্ট হচ্ছে কি আর বলবো। তবে এই দাঁতের গোড়াটা যদি একটু হালকা হাত দিয়ে চেপে থাকছি তাহলে ব্যথাটা একটু পরিমাণে কমছে আর খাবারটা একটু ভালো করে খেতে পাচ্ছি। যাই হোক, সকালের খাবারটা তো কোনো রকমে কমপ্লিট করে নিয়েছি, তবে দাঁতে ব্যথাটা কিন্তু বারবার বাড়ছে। বরমশাই বলেছে অবশ্য যে আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। এই যে আমার দাঁতের যে রোগটা রয়েছে এটা কিন্তু আজকে বলে নয়, এটাই 2 বছর ধরে চলছে। সোনামা যখন থেকে হয়েছে তখন থেকেই দাঁতে ব্যথাটা হচ্ছে। আমাকে ডাক্তারবাবু প্রথম থেকেই বলেছিল যে তোমার দাঁতটা তুলিয়ে দিতে হবে, তাছাড়া কিন্তু তুমি সারা জীবন এই ব্যথাটা সহ্য করতে হবে। তবে সোনামায়ের কথা ভেবে আমি তোলাইনি, যেহেতু সোনামা অনেকটাই ছোট ছিল। তবে বারবার যা যন্ত্রণা ভোগ করছি, আজকে যদি ডাক্তারবাবু বলে যে দাঁতটা তুলিয়ে নিতে হবে, এইবারে কিন্তু আমি তুলিয়ে নেব। আমার কষ্টের কথা না ভেবে বিশেষ করে সোনামায়ের কষ্টের জন্য আমি এতদিন দাঁতটা তোলাচ্ছিলাম না। তবে এখন সোনামা যেহেতু একটু বড় হয়েছে, ও এখন অনেকটা বুঝে, অনেকটা শান্ত হয়েছে, তো সেই কারণে বিশেষ করে ভাবছি যে দাঁতটা তুলিয়েই নেব। যাই হোক, ওইদিকে সকালের মুড়ি খাবারটা খেয়ে পরে এখনো পর্যন্ত তো সোনামা ওঠেনি, ভাবলাম যে তরকারিটা বনিয়ে নিই। এর আগের দিন একটা দিদিভাই কমেন্ট করেছিলেন যে দিদিভাই কুমড়োর তরকারির আলু বা কুমড়োগুলো একটু ছোট ছোট করে বানাবে, কুমড়োর ঝালের আলুগুলো প্রথমে একটু ভেজে নেবে, তারপরে কুমড়োর ঝালটা বসাবে, দেখবে খেতে বেশ ভালো লাগবে। ঠিক আছে দিদিভাই, আমি যদি আজকে বসাই তাহলে কিন্তু আমি আজকে তোমার রেসিপিটাই ট্রাই করব, দেখবো কেমন খেতে লাগে। আর আজকে কিন্তু আমি ছোট ছোট করেই আলু আর কুমড়োটা বানিয়েছি। এদিকে আলু কুমড়ো বানানো কমপ্লিট হয়েছে, এইদিকে আমার সোনামাটা উঠে পড়েছে। যাই হোক, এখন ঘড়ির কাঁটায় ওই 8টা মতো বাজবে। এই মুহূর্তে সোনামাকে খাবার খাইয়ে ক্লিনিং করানো হয়ে গিয়েছে, আর এইদিকে অঝোরে বৃষ্টি নামিয়েছে। কিভাবে যে ডাক্তার দেখাতে যাব তা কিন্তু জানি না। ভাবছি যে আজকে তো আর বৃষ্টি থামাবে না, সোনামাকে রেখে পরেই যাব, কারণ দাঁতে ব্যথাটা যা পরিমাণে করছে, যদি আজকে ডাক্তার দেখাতে না যাই আমার ব্যথা তো কমবেই না। আর ডাক্তারে কি বলছে না বলছে ডাক্তারের কাছে আর সাজেস্ট নেওয়াও হবে না। তো সেই কারণে ভাবছি যে রেনকোট পরেই বেরিয়ে পড়বো আমি আর বরমশাই, সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়ে পরে যাব। যাই হোক, চলুন আর বেশি দেরি করবো না। ওইদিকে সোনা পাপাকে দিদিভাই খাওয়াচ্ছে, ততক্ষণকে এইদিকে আমি ভাতটা চাপিয়ে দিই। ডাক্তারবাবু বসবে বলেছে ওই 10টা থেকে 12টার মধ্যে, তো 10টা থেকে 12টার মধ্যে গেলেই হবে। তো সেই কারণে ভাবলাম ততক্ষণকে এইদিকে আমি ভাতটা চাপিয়ে দিই। এই 2 দিনই হলো দিদিভাইয়ের প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে একা একা। যেহেতু আমি চলে যাচ্ছি, কালকে সোনামাকে ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম, আজকে আবার সোনামাকে রেখে পরে আমি নিজে ডাক্তার দেখানোর জন্য যাব। এখন ঘড়ির কাঁটায় ওই 10টার মতো বাজছে। এই মুহূর্তে সোনামাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। জানি না কতক্ষণ ঘুমাবে, তবে সোনামা এই টাইমটায় মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা মতো ঘুমায়, তো সেই কারণে আমি একটু নিশ্চিন্তেই যেতে পাবো। যদি ডাক্তার দেখানো শুধু হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি চলে আসবো, আর যদি কোনো রিপোর্ট দিতে দেয় তাহলে কিন্তু একটু দেরি হতে পারে। ওইদিকে মনে অনেকটা খানি মন খারাপ নিয়ে পড়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছি, কারণ সোনামাকে রেখে পড়ে আমার কোথাও যেতে ইচ্ছা করে না। তবে বাধ্যতামূলক, আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, তো সেই কারণে বিশেষ করে রেখে দিয়ে এসেছি। আর যেহেতু বাড়িতে দিদিভাই মা দুজনাই রয়েছে, তো সেই কারণে বিশেষ করে সাহস করে রেখে দিয়ে এলাম। আর এইটুকু বিশ্বাসটা আছে যে সোনামা ঘুম থেকে উঠে খুব একটা বেশি জ্বালাতন করবে না, আর উঠে পড়ে আমাকেও খুব একটা বেশি খুঁজবে না। তবে ওই যে আমার একটা টেনশন, ও না খেয়েই রয়ে যাবে। যদি আমি সারাদিন ঘর না ফিরি, ও হয়তো সারাদিন খাবার না খেয়েই রয়ে যাবে। যাই হোক, চলুন আর বেশি বকবক করবো না। কি পরিমাণে বৃষ্টি হয়েছে আপনারা তো দেখতেই পারছেন। ডাক্তার দেখাতে এসেছিলাম লফরডাঙ্গাতে। লফরডাঙ্গাতে ভাস্কর ঘোষ বলে এক ডাক্তার রয়েছে, এই ডাক্তারের কাছেই কিন্তু আমি দেখাতে এসেছিলাম। এই ডাক্তারবাবুর কাছে আমার বাপের বাড়ির মা, আমার শ্বশুর বাড়ির মা দুজনেই কিন্তু এই ডাক্তারবাবুর কাছেই দাঁত তুলিয়েছে। আমি এই 2 বছর ধরে কিন্তু এই ডাক্তারবাবুর কাছে দাঁতটা দেখাচ্ছি। এই ডাক্তারবাবু কিন্তু বেশ ভালো, একদমই ব্যথা করে না বলে দাঁতটা তোলার সময়, তবে দাঁতটা তোলার পরে কিন্তু হালকা ব্যথাটা করে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এইদিকে বরমশাই ওষুধগুলো নিচ্ছে।
4 দিনকার ওষুধ দিয়েছে। 4 দিনকার ওষুধ দেওয়ার পরে সোমবারে বলেছে দাঁতটা তোলাবে। এই কথাটা শুনেই তো আমার পুরো মাথায় হাত পড়ে গিয়েছে। ভেবেছিলাম যদি দাঁতটা না তোলাতে হয় তাহলে ভালোই হয়। ওই যে সোনামায়ের কথা ভেবে আমার বেশ কষ্ট লাগছে। 1 নম্বর সোনামাকে তো আজকে বাড়িতে রেখে দিয়ে এসেছি, আবার দাঁতটা তোলাতে হবে ওই কথা ভেবে কষ্ট লাগছে। যেদিনকে আমি দাঁতটা তোলাবো সেদিনকে আমার সোনামাটা কিভাবে থাকবে। যাই হোক, ওইদিকে ডাক্তারবাবু বেশ কটা রিপোর্ট করানোর জন্য দিয়েছে, রক্তের রিপোর্ট আর ওই যে দাঁতের ছবিটা। বললো আজকেই করিয়ে নিয়ে চলে এসো, কারণ সেই দিনকে করাতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, তো সেই কারণে আজকেই করিয়ে নিয়ে চলে আসছি। ওইদিকে দিদিভাইকে ফোন করেছিলাম, বললো সোনামা এখনও পর্যন্ত ওঠেনি, তো সেই কারণে বিশেষ করে করাতে যাচ্ছি। ডাক্তারবাবু আমাদেরকে বলেই দিয়েছিল যে কোথায় তোমাদের পরীক্ষাগুলো হবে। এই যে সোনামুখী যে নিগমানন্দ মেডিকেয়ারটা রয়েছে, এইখানেই কিন্তু আমার ছবি, রক্ত পরীক্ষা দুটোই হয়ে যাবে। ডাক্তারবাবু ফোন করেই দিয়েছিল যে আমি একটা রোগীকে পাঠাচ্ছি, ওকে আগে ছেড়ে দেবে, কারণ ও বাচ্চা ছেলে রেখে দিয়ে এসেছে। যাই হোক, চলুন ভিতরকে যাই, দেখি কি হয়। যাই হোক, ভিতরে এসে আমাকে খুব একটা বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। ওই 5 মিনিট মতো বসেছিলাম, তারপরে এইদিকে কাকু রক্তটা নিতে চলে এসেছে। তবে দাঁতের ছবিটা বললো একটুকু পরেই হবে। আর এই ইঞ্জেকশন দেখে আমার যে কী ভয় লাগে, আমার মতো কারা কারা রয়েছেন এই ইঞ্জেকশন দেখে ভয় পান। আর হ্যাঁ, একটা জিনিস হয়তো অনেকেই দেখবেন যে আমি বাড়িতে এখন যে শাড়ি ব্লাউজটা পরে থাকি, ওই শাড়ি ব্লাউজটাই পরে চলে এসেছি। যেহেতু এগুলো এখন নতুন নতুন পরছি, আর আমি যেহেতু লফরডাঙ্গাকে এসেছিলাম, ভাবিনি যে সোনামুখীকে আসতে হবে, তো সেই কারণে এই শাড়ি আর ব্লাউজটাই পরে চলে এসেছিলাম। এইটাকে একটুকু ইগনোর করবেন। আর আমার কিন্তু এই শাড়ি ব্লাউজটা পরতে খারাপ লাগেনি, আমার কিন্তু বেশ ভালোই লাগছিল, কারণ যেহেতু শাড়ি আর ব্লাউজ দুটোই এখনও পর্যন্ত নতুন রয়েছে। কালকের এক পোস্টে এক দিদিভাই কমেন্ট করেছিলেন, দিদিভাই তুমি যদি জানাতে আগের থেকে তাহলে আমি তোমার সঙ্গে দেখা করতে যেতাম, ওই নিগমানন্দর পাশেই আমার বাড়িটা। আমি তো জানতাম না দিদিভাই যে তোমার ওইখানেই বাড়ি, আর আমার আগের থেকে কোনো রকম ঠিকঠাক থাকেনি, আর আমি জানতামও না যে আমাকে এখানকে আসতে হবে। তো এরপরে যদি কখনো যাই আমি আগে থেকে জানাবো, তুমি না হয় আমার সঙ্গে দেখা করার জন্য এসো। ওইদিকে রক্তটা নেওয়ার পরে দাঁতের ছবিটা করিয়ে মিনিমাম 1 ঘন্টা মতো ওয়েট করে পরে এই দাঁতের ছবিটা পেলাম। ডাক্তারবাবু আমাদেরকে বলেইছিল যে দাঁতের ছবিটা যদি হয়ে যায় আমাকে যাওয়ার সময় একবার দেখিয়ে পরে নিয়ে যাবে। সেই কারণেই বিশেষ করে যাওয়ার সময়তে আবারও লফরডাঙ্গায় দাঁড়িয়ে পরে এই ডাক্তারবাবুর কাছে দাঁতের ছবিটা দেখিয়ে পরেই নিয়ে যাচ্ছি। ডাক্তারবাবু তাহলে আগে থেকে পজিশনটা বুঝতে পারবে যে কী পজিশনে দাঁতটা রয়েছে, কিভাবে তুলবে না তুলবে। আমার দুটো দাঁতই তুলতে হবে, কয়েসের দুটো দাঁত। একটা দাঁত আপাতত তুলতে হবে যেটা প্রচুর পরিমাণে ব্যথা করছে, বাঁ সাইডের দাঁতটা, আর ডান সাইডের দাঁতটাও তুলতে হবে। তবে একসাথে দুটো দাঁত তোলা যাবে না। আজ হলো বৃহস্পতিবার, সোমবার দিন একটা দাঁত তুলবে, আবারও 1 মাস পর একটা দাঁত তুলবে। এই রকম করেই দুটো দাঁত তোলা হবে। আমি জানি না কতটা কি ব্যথা লাগবে, তবে আমার কিন্তু বেশ ভয় লাগছে যে যদি প্রচুর পরিমাণে ব্যথা হয় আমার সোনামাটার কি হবে। এদিকে তো ডাক্তারবাবু বারবার বলছে ভয়ের কোনো কারণ নেই, কোনো ব্যথা যন্ত্রণা কিছু করবে না, তুমি মনে সাহস জাগাও, সবকিছু ঠিকঠাক হবে। এখন ঘড়ির কাঁটায় ওই 1টা মতো বাজছে। এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া স্নান সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি যখন বাড়িতে এসেছিলাম তখন দেখলাম যে সোনামাকে দিদিভাই খাবার খাওয়াচ্ছিল। আজকে দিদিভাইয়ের সঙ্গে কিন্তু সোনামা বেশ ভালোই খাবারটা খেয়ে নিয়েছে। সোনামাকে কেউ যদি খাবার খাইয়ে দেয় তার কাছে হয়তো আমি সারা জীবন ঋণী রয়ে যাব, কারণ সোনামাকে খাবার খাওয়ানো প্রচুর পরিমাণে কঠিন। যাই হোক, দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে সোনামাকে সারাটা দিন রাখার জন্য। আর ওই যে অত সুন্দরভাবে খাবারটা খাইয়ে দিয়েছে তার জন্য আমি সারা জীবন হয়তো কৃতজ্ঞ থাকবো। যাই হোক, আমি স্নান করে খাবারটা খেলাম, তারপর বরমশাই বললো যে কটা কাচাকুচি করার রয়েছে, রোদটা দিয়েছে, তাহলে একবার কাচাকুচি করে মিলে দেবে কি, তাহলে শুকিয়ে যেতে পারে। আমি বললাম ঠিক আছে দাও। আর বাচ্চাগুলোরও বেশ কটা জামা কাপড় রয়েছে, ওই সব কিছু নিয়ে পরে ছাদেতে চলে এসেছি। এসে পরে যেগুলো আধ শুকনো ছিল ওগুলো একে একে উল্টিয়ে দিলাম, আর যেগুলো শুকিয়ে গিয়েছিল ওগুলো একে একে তুলে দিচ্ছি। আর এই যে ভিজেগুলো রয়েছে এই ভিজেগুলো এবারে একে একে মিলে দিচ্ছি। সকালে ঝমঝমিয়ে বৃষ্টি হলেও এখন যা পরিমাণে রোদটা দিয়েছে মনে হচ্ছে জামা প্যান্টগুলো শুকিয়েই যাবে। আমি ডাক্তার দেখে পরে এসে পরেই ওর জেম্মা তোকে খাইয়ে দিয়েছিল, তো তারপরে গিয়েছিল বড় কাকিমাদের ছোটো কাকিমাদের বাড়ি নিয়ে গিয়েছিল, তারপরে আমি খাবার খেলাম। টুকিটাকি কটা কাচাকুচি ছিল আপনারা তো দেখলেনই, কাচাকুচি করে গেলাম। মনীষা উনি ফোন করছিল, আমি ভালো হয়তো টয়লেটারে করেছে ওই জন্য ফোন করছিল। তো এই যে ওই যে মনীষা বুনু দাঁড়িয়ে আছে, মনীষা বুনু আর বড় দিদি দুজনে মিলে সোনা আমাকে সাজিয়েছে। ও অনেকক্ষণ থেকে আমাকে ডাকাডাকি করছে যে আয় একবার দেখে যা কেমন লাগছে। আমি বললাম হয়তো মানে মাঝে মাঝে এই লিপস্টিক বা নেল পালিশ সারে লাগাই, হয়তো ভেবেছিলাম সেটাই করবে, কিন্তু না। এই যে কেমন লাগছে তোমার? হ্যাঁ না, সত্যি বলছি এত পচা পচা লাগছে কি বলবো। আপনাদের কেমন লাগছে জানাবেন কিন্তু। তো ছাদাতে নিয়ে এসেছি, কটা ছবি তুলবো, এত সুন্দর করে সাজিয়েছি, ছবি না তুললে হয়। আর
সাজিয়েছিল খুব সুন্দর, একটা হারও পরিয়েছিল, কিন্তু সোনামা সেটা পরতে চায়নি। আর একটা সুন্দর শাড়ি পরিয়ে দিয়েছি, এই শাড়িটা কিন্তু অন্নপ্রাশনের শাড়ি। তো এটা পরিয়েছি, দেখি কটা ছবি তুলবো। তো যাই হোক চলুন ছবিটা তুলে নিচেকে যাবো, কারণ প্রচুর রোদ দিয়েছে আর রোদে থাকা আমার যাচ্ছে না। রাজকন্যাটাকে কেমন লাগছে আশা করছি কমেন্ট করে জানাবেন। আর ও সবাইকে দেখাচ্ছে যে ও কেমন সেজেছে আর কেমন লাগছে। এখন ঘড়ি কাটায় সন্ধ্যে ওই 6:30টার মতো বাজছে। এই মুহূর্তে এলাম একটা কাকিমার কাছে। এই কাকিমার কাছে আমার অনেকগুলো ব্লাউজ পিস ছিল, ওই ব্লাউজ পিসগুলো দিয়ে সোনামায়ের জন্য একটা লেহেঙ্গা বানাতে দিয়ে এসেছিলাম। এই কাকিমাটা কিন্তু খুব সুন্দর হাতে কাজ পারে। এই যে দেখুন সামান্য ব্লাউজ পিস দিয়ে সোনামায়ের জন্য কত সুন্দর একটা লেহেঙ্গা বানিয়ে দিয়েছে। আর প্রাইসটাও কিন্তু খুবই কম। আপনারাও যদি আপনাদের বাচ্চাদের জন্য বা আপনাদের ব্লাউজ পিস করাতে চান, কাকিমাটার কাছে কিন্তু করাতে পারেন। সোনামায়ের লেহেঙ্গাটা কত নিয়েছে শুনবেন? মাত্র 50 টাকা নিয়েছে এই এত সুন্দর লেহেঙ্গাটা করতে। আমার তো বেশ ভালো লেগেছে সোনামায়ের লেহেঙ্গাটা। আপনাদের কেমন লেগেছে ঝটাপট কমেন্ট করে জানান। যাই হোক এই মুহূর্তে বেশ অনেকটাই টাইম পার করে ফেলেছি। এই মুহূর্তে সোনামাকে রাতের খাবার খাইয়ে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে আমিও রাতের খাবার খেয়ে পরে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এই মুহূর্তে রান্নাঘরেতে এলাম, একটু জল আর অল্প পরিমাণে লবণ দিয়ে পরে জলটা হালকা পরিমাণে তাতে দিয়েছি। ওই হালকা উষ্ণ গরম জলে একটু কুলকুচি করব। একটা বেশি গরম করব না, ওই একটুকু গরম হয়ে এলেই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে একদম উষ্ণ গরম জলটা, তলাতে নুনটা একটু বসে গিয়েছিল, ওই নুনটাই একটু চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে নিলাম যাতে ওই জলটার সাথে ভালো করে মিক্স হয়ে যায়। বেশ কটা দিদি ভাইয়ে কমেন্ট করেছিল যে গরম জলের সঙ্গে একটু নুন মিশিয়ে পরে ওই উষ্ণ গরম জলটা দিয়ে একটু কুলকুচি করবে। আর ডাক্তারবাবুও আজকে বলেছে যে সারাদিনে যতবার খাবার খাবে, খাবার খাওয়ার পরেই কিন্তু কুলকুচি করবে। তবে এসে থেকে একবারও করা হয়নি। এই রাত্রেবেলায় একটু টাইম পেয়েছি, এই রাত্রেবেলাতেই করছি। কাজ কিন্তু থাকেনি যে কাজের জন্য ব্যস্ত ছিলাম, ওই যে সোনামাকে নিয়ে খুঁটি কাটিতে ব্যস্ত রয়ে গিয়েছিলাম। তো এই রাত্রেবেলায় সোনামাকে ঘুম পাড়ানোর পরে এই মুহূর্তে বসেছি গরম জল দিয়ে কুলকুচি করার জন্য। সত্যি কথা বলতে এই কুলকুচিটা বসে বসে আমি 5 মিনিট মতো করেছিলাম। এই 5 মিনিট কুলকুচিটা করার পরে আমি এতটা পরিমাণে আরাম পেয়েছিলাম দাঁতে ব্যথাটার। কালকে তো সারাদিন আমি যতবার খাবার খাবো ততবারই করবো। চলুন বেশ অনেকটাই রাত হলো, এখন ঘড়ির কাঁটায় 10টা বাজছে। এই কুলকুচিটা করে পরে ওইদিকে যাব শুতে, কারণ সোনামা আবারও উঠে যেতে পারে আমি যদি ওর কাছে না শুই। তো যাই হোক চলুন আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।